জয়ের উচ্ছ্বাসে ফুল উদ্যানের হাত ছেড়ে দিয়ে লাফিয়ে উঠল, হাততালি দিয়ে চেঁচিয়ে উঠল। আমি জিতে গেছি। অহংকারী দানবটাকে হারিয়ে দিয়েছি আমি। খুশির চোটে সে লাফাতে লাফাতে চারিদিকে ঘুরতে লাগলো। সোহম হেসে বলল, ব্যাঙের মতো লাইফের শক্তি অপচয় করো না ওয়েস্টফুল। তার চেয়ে এই সুযোগেতে ওকে একটা ঝাক্কাস প্রশ্ন করে ফেলো। ফুল দমে গিয়ে উদর চেপে ধরল। ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে ঘুরে এসে দাঁড়ালো উদ্যানের সামনে। উদ্যান তখন নিচের মধ্যেই ছিল না যেন। হাত মেলে ধরে ড্যাব ড্যাব করে চেয়েছিল। এই হার মেনে নেওয়ার মতো নয়। মেলো উদ্যানের পক্ষ নিয়ে বলল, ফুল চিটিং করে জিতেছে, তাই তের প্রশ্নের উত্তর দেবে না। ফুলের কপাল কুঁচকে এলো। তিরিক্ষি স্বরে বলল, শুনুন ম্যাম, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমি চিটিং করিনি, শক্তির বিপরীতে বুদ্ধি খাটিয়েছি। মেলো কথা বাড়াতে চাইলে লুহান চুপ করিয়ে দেয়। ফুল জিতেছে, কিভাবে জিতেছে সেটা ফ্যাক্ট নয়। ফুল এবার স্বাভাবিক গলায় শুধালো। আপনি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত তো মাস্টার? উদ্যান হাতের ওপর দৃষ্টি স্থির রেখেই বলল। এটাই কি তোমার প্রশ্ন মিস্ট্রেসা? মুখ টান টান করে ফুল বলল, একদমই না, এটা সেই প্রশ্ন নয়। আমি শুধু নিশ্চিত হতে চেয়েছি। উদ্যান প্রায় ফিসফিসিয়ে বলল, তেহজিব কখনো অপ্রস্তুত থাকে না মিস্ট্রেসা। শুধুমাত্র তোমার সংস্পর্শে এলে একটু বেখালি হয়ে যায়। জলদি প্রশ্ন করে ফেলো, তোমার সঙ্গে আমার হিসেব নিকেশ আছে। ফুল অজান্তেই নিজের হাত দুটো কচলাতে লাগলো। আঙুলের ডগায় ওড়না আটকে ঠোঁট মুছতে মুছতে বলল, আমার মনে অনেক প্রশ্ন, কোনটা রেখে কোনটা করব বুঝতে পারছি না। আর আপনি যে আমার প্রশ্নের উত্তর দেবেন তারও কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন এই প্রশ্নের উত্তরে মিথ্যা বললে আপনার সাথে খুব খারাপ কিছু হবে? উদ্যানের ধৈর্য ফুরোতে শুরু করলো। বিরক্ত গলায় বলল, যে কোনো একটা প্রশ্ন করো। একাধিক প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। উত্তর দেওয়া না দেওয়া আমার ব্যাপার। দিতে মন চাইলে দেব, নইলে করলা জুস খেয়ে নেব। তেতো জিনিস খাওয়ার অভ্যাস আছে আমার। ফুলের চোখ বড় হয়ে গেল। সে এত কষ্ট করে প্রশ্ন করার সুযোগ পেয়েছে, আর দানবটা অবলীলায় উত্তর দেবে না বলে দিচ্ছে। সে এবার শক্ত গলায় বলল, আমি এমন প্রশ্ন করব যার উত্তরে আপনি চুপ থাকলেও আপনার মনোভাব পরিষ্কার হয়ে যাবে। আর যদি মিথ্যা বলেন, সেই মিথ্যাই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় সত্যিতে পরিণত হবে। উদ্যান ঠোঁট বাঁকিয়ে বলল। তুমি আমাকে অভিশাপ দিচ্ছ পেটাল? ফুলের কণ্ঠ কেঁপে উঠল। হ্যাঁ, দিচ্ছি, কারণ এই প্রশ্নের সঙ্গে আমার জীবন মরণ জড়িয়ে আছে। উদ্যান নিশ্চুপ হয়ে গেল। এই কারণেই সে ফুলকে জিততে দেয়নি। নইলে ভালোবাসা প্রমাণের খাতিরে বউকে জিতিয়ে দিতে তার কোনো আপত্তি ছিল না। উদ্যান নিজ ভাবনায় গা ভাসিয়েছিল। তখনই ফুল ঘাড় ঘুরিয়ে সোহমকে প্রশ্ন করলো। সোহম স্যার, আপনাদের তে কি কর্মফলে বিশ্বাস করে? সোহম বিপাকে পড়ে গেল, কারণ উদ্যান তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। সোহম বেশ কিছুক্ষণ সময় নিয়ে বলল, হ্যাঁ, খুব বিশ্বাস করে। সেই জন্যই তো গিভ অ্যান্ড টেক স্ট্র্যাটেজি মেনে চলে। উদ্যানের নাসারন্ধ্র ফুলে উঠল। চোয়াল পেশিতেই টান টান ভাব দেখা দিল। লোহান বলল, এই সোহম গিভ অ্যান্ড টেক স্ট্র্যাটেজির ব্যাপারে ফুলকে কেন বললো? ফুল কয়েক কদম এগিয়ে উদ্যানের সামনে দাঁড়ালো। আপনি আর যাই হোক মিথ্যে বলবেন না, সত্যি বলতে না পারলে চুপ থাকবেন। উদ্যান জিভ দিয়ে গাল ঠেলে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ফুল গভীর শ্বাস নিল। তারপর প্রশ্ন করলো। আপনি আমাকে সত্যি ভালোবাসেন? প্রশ্নটা ছুড়ে দিয়ে ফুল গভীর মনোযোগে উদ্যানের দেহভঙ্গি পর্যবেক্ষণ করতে লাগলো। কিন্তু সন্দিহান কিছুই তার চোখে ধরা পড়ল না। উদ্যান যখন টেবিলের ওপর হাত রাখলো, ফুলের বুকটা দমকে উঠল। সে ধরে নিয়েছিল এবার হয়তো উদ্যান করলার জুস খেয়ে নেবে। আর যদি সেটাই হয়, তবে ফুল বুঝে নেবে উদ্যান তাকে ভালোবাসে না, হয়তো কোনো অজানা কারণে মিথ্যে বলেছে। কিন্তু ঠিক তখনই উদ্যান অন্য হাতে ফুলের হাত ধরে টান দিল। ভাবার সুযোগ না দিয়ে হাতটা নিজের মুখের কাছে এনে স্পষ্ট শব্দে চুমু খেলো। কণ্ঠে এক অজানা নমনীয়তা ফুটিয়ে বলল। হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এক মুহূর্তের জন্য ফুল বাকরুদ্ধ হয়ে গেল। তার মস্তিষ্ক কেউ যেন সজোরে আঘাত করেছে। এতদিন ধরে যে মস্তিষ্ক তাকে বারবার বলেছে উদ্যান তাকে ভালোবাসে না, আর সেই মস্তিষ্কই সব হিসেব গুলিয়ে ফেলেছে। সে মাথা চেপে ধরলো, টলমল নয়নে তাকালো উদ্যানের পানে। ঠোঁট অনিয়ন্ত্রিত তালে কেঁপে উঠল। উদ্যানের ঠোঁটের কোণে ধরা দিল এক দুর্বোধ্য হাসির রেখা। আর কোনো দিকে তাকানোর সাহস পেল না ফুল। এক ছুটে সে রিসর্টের দিকে চলে গেল। উদ্যান চেয়ারে পা এলিয়ে দিয়ে সংক্ষিপ্ত স্বরে বলল,
অনিলা, ওর পিছু পিছু যাও। অনিলা মাথা কিঞ্চিত বুলিয়ে ফুলের পিছু নিল। পরিবেশ তুলনামূলক স্বাভাবিক হতেই উদ্যানের রাশভারী কণ্ঠ ভেসে এলো। শল। সোহম হতবুদ্ধি হয়ে চোখ ফেরালো। উদ্যান ধীর পায়ে কাছে এসে বলল। তুই অত সহজে মিথ্যে কিভাবে বলে দিলি? লুহান যোগ করলো। তেও শুধু স্যারের সম্মানের স্ট্র্যাটেজিটা মেনটেন করে চলে। তুইও সেটা খুব ভালো করেই জানিস, তবুও মিথ্যে বললি কেন? সোহম মাথা নিচু করে বলল। হোপফুল অনেক আশা নিয়ে তোকে প্রশ্ন করতে চাচ্ছিল। যদি শুনতো তুই এসব মানিস না, তাহলে ও তোর কথা বিশ্বাস করতো না। তাই আমি শাক দিয়ে মাছ ধরার চেষ্টা করছি। গিভ অ্যান্ড টেক স্ট্র্যাটেজির কথা টেনে এনেছি, যাতে ও তোর স্বীকারোক্তিকে বিশ্বাস করে নেয়। উদ্যান আপাতত সোহমকে কিছু বলতে পারলো না। কেন জানি না, তার রাগ ধপ করে নিভে গেছে। তখন ঠিক কোন কারণে রাগ উঠেছিল সে জানে না, কিন্তু বর্তমানে তার চেতনা জুড়ে শুধুমাত্র ফুলের চুমু খাওয়ার দৃশ্যটা ছুটে বেড়াচ্ছে। আরো 2 দিন রিসর্টে কাটিয়ে তারা ফিরে এলো পেটাল স্টেটে। আগামীকাল পুরো 1 সপ্তাহে ট্যুর কমপ্লিট করে তারা রওনা হবে সোলার স্টেটের পথে। গত 2 দিন ফুলকে স্পেস দিলেও উদ্যানের পক্ষে নিজের ইচ্ছাগুলোকে দমিয়ে রাখা আর সম্ভব হচ্ছে না। মূলত ফুলই প্রলোভন দেখিয়ে তার নিভৃত আকাঙ্ক্ষাগুলোকে উস্কে দিয়েছে। এখন তাকেই এই মোকাবেলা করতে হবে। রাতে ডিনার শেষে উদ্যান ফুলের রুমে গিয়ে বলল। কাল আমরা সোলার স্টেটে ফিরে যাব, তাই আজ আমি তোমার জন্য স্পেশাল কিছু অ্যারেঞ্জ করেছি। যাবে আমার সঙ্গে? অজ্ঞতা কারণে ফুলের মন অস্থির হয়ে পড়ল। তবুও উদ্যানের মুখের ওপর না বলে দিতে পারল না। উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো। এই মাঝরাতে কোথায় নিয়ে যাবেন আমায়? উদ্যান হেয়ালি করে বলল। তোমাকে ভূতেদের ডেরায় রেখে আসতে যাব। ফুল ঠোঁট ফুলিয়ে বলল। আপনি খুব অদ্ভুত, ভালোবাসেন অথচ কথা বলেন লাগাম ছাড়া। একটু ভালোভাবে বলতে পারেন না? উদ্যান কয়েক পা এগিয়ে এসে বুকে হাত গুটিয়ে বলল। তোমাকে নিয়ে ডেটে যাচ্ছি প্রিয়তমা, দয়া করে চলো আমার সঙ্গে, নইলে আমি প্রচণ্ড কষ্ট পাবো। ফুল মুখ ঘুরিয়ে নিল। যে কাঁদতে জানে না তার আবার কিসের কষ্ট? আচ্ছা, আপনি কি জন্মের সময়ও কাঁদেননি? উদ্যান ঘাট ধরে নিমজ্জিত কণ্ঠে বলল। তা আমি কি করে বলবো? উদ্যানের হাসি হাসি মুখখানা দেখে ফুলের না চাইতেও ভালো লাগলো। চোখ উল্টে বলল। আপনাকে হাসতে কে শিখিয়েছে তাও জানেন না? উদ্যান আচমকা ফুলের দুবাহু চেপে ধরে আয়নার সামনে নিয়ে গেল। আয়নায় ভেসে ওঠা ফুলের প্রতিচ্ছবির দিকে ইশারা করে বলল। তুমি শিখিয়েছ। ফুল চমকে তাকালো, পেছন ঘুরে শুধালো। আমি কিভাবে? উদ্যানের চোখে মুখে অদ্ভুত ধরনের উচ্ছলতা ফুটে উঠল। প্রগাঢ় কণ্ঠে ব্যাখ্যা করলো। ডাক্তার অনেক ফানি জোকস শুনিয়েও হাসাতে পারেনি। হঠাৎ বাইকে ওঠার পর তোমার স্পর্শের কথা মনে পড়ে গেল। তারপর আমি তোমাকে গাছের সাথে বেঁধে রেখে ফ্ল্যাটের লিফটে উঠে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সে ঘটনা যতবার মনে পড়ে ততবারই হাসি পায়। পরপর 2বার তোমার সংস্পর্শে আসার পর চেতনা হারিয়ে ফেলেছিলাম আমি। ফুল হতচকিত নয়নে তাকিয়ে রইল। আপনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন কেন? উদ্যান মুখ ফিরিয়ে উত্তর দিল। তখন অসুস্থ ছিলাম সেজন্য। কি অসুখ হয়েছিল আপনার? উদ্যান ঘুরিয়ে পেঁচিয়ে বলল। ডাক্তার জানে, আমি জানি না, বাদ দাও। এখন আমি সুস্থ আছি, তোমার যত ইচ্ছা কিস করতে পারো। ফুল লজ্জা পেয়ে গেল। ইস, জ্বর আর ব্যথার করে করা সেদিনের বেহায়াপনার কথা মনে পড়তেই মাটি ফাঁক করে ঢুকে যেতে মন চাইছে। সে অস্বস্তিতে উদ্যানের চওড়া বুকে ঠেলে অন্যদিকেই সরে গেল। আপনি আমাকে ডেটে নিয়ে যাবেন? হ্যাঁ চলো। উদ্যান ফুলের হাত ধরে নিয়ে যেতে লাগলো। ফুল অপ্রস্তুত হয়ে পড়ল। একটু রেডি হয়ে নিই। উদ্যান থেমে গিয়ে বলল। এমনিতেই সুন্দর লাগছে, তখনও সাহস পাচ্ছি না। আস্তে আস্তে তুমি যেন বেশি বেশি সুন্দর হয়ে যাচ্ছ। এভাবেই চলতে থাকলে আমি যখন তখন কন্ট্রোল হারিয়ে ফেলতে পারি। লজ্জায় নেতিয়ে পড়ল ফুল। গাল গরম হয়ে গেল মুহূর্তেই। কথাবার্তা লাগাম টানুন। আমি এখনো আপনাকে তেমন কিছু করার অনুমতি দিইনি, তাই এত দূর এসে পথ ভুলে যাবেন না। জোরাজোরি করলে কিন্তু আমি মেনে নিতে পারবো না, আর মেনে নিতে না পেরে কি করবো আপনি খুব ভালো করেই জানেন। উদ্যানের হাতের গ্রিপ আরো শক্ত হয়ে গেল। নিরাবেগ গলায় বলল। তুমি নিজের ক্ষতি করবে কেন? আমি তেমন কিছু করে ফেললে তুমি আমাকে শাস্তি দিও, তবুও নিজের ক্ষতি করো না। ফুল হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল। আপনার ভাবভঙ্গি খুব একটা সুবিধার লাগছে না, আমরা অন্য কোনো দিন ডেটে যাই। উদ্যানের চোখে আগুন জ্বলে উঠল। সে বিক্ষুব্ধ গলায় বলে দিল। আমি আজই রেটে যাব, তুমি গেলে যাবে, না গেলে অন্য কাউকে নিয়ে যাবে। তেজিবের জন্য মেয়ের অভাব পড়বে না। এক্ষুনি তুরি বাজালে ডজন খানেক মেয়ে লোক হাজির হয়ে যাবে।
ফুল দাঁত চেপে তাকিয়ে রইল। উদ্যান এক নজর তার প্রতিক্রিয়া দেখে নিয়ে পকেট থেকে কনসোল বের করলো। তুমি মনে হয় বিশ্বাস করছো না, দাঁড়াও এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ফুল ঝাঁপিয়ে পড়ে কনসোলটা কেড়ে নিল। সেটা আছাড় মারার উদ্দেশ্যে ওঠাতেই উদ্যান হকচকিয়ে গেল। ওটা ভেঙো না। উদ্যান কোনোভাবে ফুলের হাত থেকে কনসোলটাকে বাঁচিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফুলের হাত ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, আমি একাই ডেটে চলে যাচ্ছি, তুমি থাকো। ফুল আকস্মাৎ উদ্যানের বাহু আঁকড়ে ধরল, হিংস্র গলায় বলল, আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। একা না গিয়ে যদি অন্য কাউকে নিয়ে যান তখন? আমিও যাব আপনার সাথে। উদ্যান মুচকি হেসে ফুলের হাত মুঠোয় নিয়ে হাঁটা ধরল। খাড়া পাহাড়ের চূড়ায় উঠতে গিয়ে ফুলের দম ফুরিয়ে এলো। হাঁটু ধরে ঝুঁকে গিয়ে তৃষ্ণা পাখির ন্যায় ঘন ঘন শ্বাস টানতে লাগলো। হাঁপিয়ে গেছে উদ্যানও, তবুও ফুলের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে পানির বোতল এগিয়ে দিল। ফুল পানি পেয়ে খুশি হয়ে গেল। ত্রস্ত হাতে বোতল খুলে গলা ভিজিয়ে নিল। তারপর ওড়নার ভাঁজে মুখ মুছে ক্লান্ত গলায় বলল, ধন্যবাদ। প্রত্যুত্তরে উদ্যান ঘাসের ওপর হাঁটু ভাঁজ করে বসে পড়ল। পাহাড়ের চূড়ার রাত নেমেছে পুরোপুরি। আকাশটা অদ্ভুতভাবে কাছাকাছি মনে হচ্ছে। চারপাশে পাইন আর পাহাড়ি ঝোপের ফাঁক দিয়ে বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু তাদের মাথার উপর খোলা আকাশ। উদ্যান কিছুক্ষণ নিচের অন্ধকার উপত্যকার দিকে তাকিয়ে রইল। তারপর ফুলের হাত ধরে আলতো টান দিয়ে তাকে নিজের পাশে বসিয়ে দিল। আকাশের বুকে ঝুলে থাকা চাঁদটা দেখিয়ে প্রশ্ন করলো। চারটা কি কাছাকাছি মনে হচ্ছে না? ফুল চাঁদের থেকে দৃষ্টি সরিয়ে উদ্যানের দিকে তাকালো, গুনগুনিয়ে বলল, হ্যাঁ, চাঁদটা আসলেই অনেক কাছে। উদ্যান বাহু প্রসারিত করে ঘাসের ওপর শুয়ে পড়ল। ফুলের হাত ধরে চোখ দিয়ে ইশারা করলো তার পাশে শোয়ার জন্য। ফুল প্রথমে দোনামোনা করলেও উদ্যানের ডান বাহুতে মাথা রেখে গা এলিয়ে দিল। চারিদিকে এক আরামদায়ক নিস্তব্ধতা বিরাজ করছে। শুধু ক্ষণে ক্ষণে পাতার টরটর শব্দ আর বাতাসের হালকা আওয়াজ ভেসে আসছে। অদ্ভুত এক আচ্ছন্নতায় ফুল চোখ বন্ধ করে নিল। তখনই কানে ভেসে এলো পরিচিত এক গানের সুর। ঠিক সুর নয়, কে যেন শীষ বাজাচ্ছে। ফুল স্থান কাল ভুলে গিয়ে সে শীষ বাজানো শুনতে লাগলো। তখনই কানে এলো, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। চমকে গিয়ে ফুল চোখ মেলতেই দেখলো উদ্যান পাশ ফিরে ধীরে ধীরে তার উপর ঝুঁকে যাচ্ছে। ফুল প্রতিক্রিয়া দেখানোর পূর্বেই উদ্যান বাম হাত মাটিতে ঠেকিয়ে ফুলকে আবদ্ধ করে নিল। ঠোঁট বরাবর মুখ নিতেই ফুল চোখ খিচে মুখ ফিরিয়ে নেয়। উদ্যান ফুলের উন্মুক্ত হয়ে যাওয়া মোমরঙা ঘাড়ের ভাঁজে ফু দিয়ে গেয়ে উঠল, हो चांद सिफारिश जो करता हमारी, देता वो तुमको बता, शर्मो हया के पर्दे गिरा के करनी है हमको खता, जिद है अब तो है खुद को मिटाना, होना है तुझ में फना, हे ला 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 উদ্যান আবারও শীষ বাজিয়ে উঠল। ফুলের কান গরম হয়ে গেল সঙ্গে সঙ্গে। সে দুহাত উঠিয়ে উদ্যানের মুখ ঢেকে ফেলল। অসহায় গলায় বলল, আমি প্রস্তুত নই। শুধুমাত্র সেই গানে কথাটা বলতে গিয়ে তার লোমকূপ কিভাবে খাড়া হয়ে গিয়েছিল। ফুলের বাধা পেয়ে উদ্যান আগের মতো ধপ করে বসে পড়ল। ছাড়া পেয়ে উঠে বসলো ফুল। কপালের ঘাম মুছে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তখনই আকাশ বাতাস কাঁপিয়ে ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। আকস্মিক প্রকৃতির এমন বিরূপ আচরণে ফুলের বুকের ভেতর শূন্যতা ছেয়ে গেল। কেঁপে উঠলো সর্বাঙ্গ। উদ্যানের দিকে তাকিয়ে দেখলো লোকটা কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে নির্বিঘ্নে শুয়ে আছে। ফুল বিচলিত কণ্ঠে বলল, বৃষ্টি নামবে এক্ষুনি, উঠুন, বাড়িতে ফিরে চলুন। উদ্যানের মাঝে ভাবাবেগ ঘটলো না। একই ভঙ্গিতে শুয়ে রইল। ঝুমঝুমিয়ে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। ফুল হকচকিয়ে গিয়ে উদ্যানের বাহু ধরে ঝাঁকুনি দিল, কিন্তু লোকটা এক চুলও নড়ল না। ফুল দিশা বিশা হারিয়ে সমস্ত সংকোচ ভয় জড়তা দূরে সরিয়ে তার গালে হাত রাখলো। ফুলের হাতের শীতল স্পর্শে উদ্যান চোখ মেলল ঠিকই, কিন্তু কোনো কথা বলল না। ততক্ষণে আকাশ ভেঙে বৃষ্টির ফোঁটা অনবরত জমিনে পড়ছে।
উদ্যান বিরক্তিতে চ বর্গীয় শব্দ উচ্চারণ করে উঠে দাঁড়ালো। ফুলের হাত চেপে ধরে দ্রুত পায়ে পাহাড় থেকে নেমে যেতে লাগলো। ফুল বুঝতে পারলো তখন মুখ ফিরিয়ে নেওয়াতে দানবটা রাগ করেছে। উদ্যানের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে গিয়ে ফুলকে রীতিমতো দৌড়াতে হচ্ছে। তার উপর বৃষ্টির পানিতে কাকভেজা হয়ে গেছে দুজনে। ফুল জানে না উদ্যান তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু এটা জানে তারা পেটাল স্টেটের পথে যাচ্ছে না। আমরা বাড়ির পথে যাচ্ছি না কেন? উদ্যান নিরুত্তাপ কণ্ঠে বলল। বাড়িতে ফেরার পথ অনেক লম্বা, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যাওয়া যাবে না, তাই আমাদের অসম্পূর্ণ ডেট সম্পূর্ণ করতে অন্য কোথাও যাচ্ছে। ফুল ভ্যাবাচাকা খেয়ে গেল। আপনি সত্যি সত্যি আমাকে ভূতেদের ডেরায় রেখে আসতে যাচ্ছেন না তো আবার? উদ্যান উদাস গলায় বলল। এমন ঠান্ডা আবহাওয়ায় ভূতেরাও হয়তো বুকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমার মতো দুর্ভাগ্য নিশ্চয়ই নয় তারা। ফুল ইতস্তত বোধ করে মুখে কুলুপ এঁটে নিল। চারিদিকে মুহূর্তেই যেন আধারে ডুবে গেছে। বিদ্যুৎ চমকানোর আলোয় উদ্যান পথ মারিয়ে সামনে অগ্রসর হচ্ছিল। আরো কয়েক মিনিট হাঁটার পর উদ্যান ফুলকে নিয়ে একটা ট্রি হাউসের সামনে এসে দাঁড়ালো। বিদ্যুতের কণিক আলোয় গাছটি থেকে তাকিয়ে ফুলের চোখ থমকে গেল। ওক গাছের ওপর নির্মিত বনলতা আর বাঁশের নিপুণ কারুকাজে তৈরি এক চমৎকার ট্রি হাউস। চারপাশটা পাতলা বাঁশের চাটাইয়ের বুনন আর স্বচ্ছ কাঁচ দ্বারা আবৃত। টি হাউসের রেলিং বেয়ে সাদা রঙের বোনা ফুল আর লতা জড়িয়ে আছে। নিচ থেকে উপরে উঠে যাওয়া বাঁশের সিঁড়িটা বেশ মজবুত আর প্রশস্ত। সিঁড়ির দুই পাশে ছোট ছোট লণ্ঠন ঝুলছে, যার ভেতর টিমটিম করে জ্বলছে হলদেটে আলো। উদ্যান ফুলকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। চাবি ঘুরিয়ে বাঁশের দরজাটা আলতো করে ঠেলে দিল। ফুলের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। বাইরের রুক্ষ ঝড় আর বৃষ্টির ঝাপটা মুহূর্তে যেন উবে গিয়ে এক পরম উষ্ণতা তাকে ঘিরে ধরলো। ভেতরে পা রাখতেই পায়ের নিচে নরম আর সতেজ এক আস্তরণ অনুভব করলো সে। পুরো মেঝে জুড়ে বিছানো রয়েছে গাঢ় সবুজ জীবন্ত ঘাসের গালিচা। সেই ঘাসগুলো এত কোমল আর পরিপাটি যে মনে হচ্ছে কোথাও থেকে এক খণ্ড মখমল তুলে এনে এখানে বিছিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টির দিনে সেই ভেজা ঘাসের সোদা গন্ধ আর বুনো ফুলের সুবাসে পুরো ঘরটা মোমো করছে। ঘরটির ঠিক মাঝখানে ছাদ থেকে নিচু হয়ে ঝুলে আছে কয়েকটি কাচের লণ্ঠন। লণ্ঠনের ভেতরে থাকা মোমের হলদেটে আলো ঘাসের ওপর পড়ে এক অলৌকিক আভা তৈরি করেছে। এক কোণে বাঁশের তৈরি একটি ছোট ডিভান, অন্য পাশে কাঁচের দেওয়াল ধার ঘেঁষে রাখা নিচু এক টেবিল, যেখানে রাখা মোমবাতিগুলো থেকে হালকা ধোঁয়া উঠছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো বৃষ্টির শব্দ বাইরে যতটা ভয়ঙ্কর শোনাচ্ছিল, বাঁশের এই ঘরের ভেতরে তা যেন মৃদু এক ছন্দের মতো বাজছে। ছাদের এক পাশ কিছুটা স্বচ্ছ হাওয়ায় ওপর থেকে বৃষ্টির ফোঁটাগুলো গড়িয়ে পড়তে দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে এক ফোঁটা পানিও প্রবেশ করছে না। এই স্নিগ্ধ আর প্রশান্ত পরিবেশে ফুল আত্মহারা হয়েছিল। তখনই উদ্যান মৃদু গলায় বলল। পছন্দ হয়েছে? ফুলের চোখ চিকচিক করে উঠল। বিনা বাঁকে উপর নিচ মাথা দোলালো। এমনিতেই বৃষ্টির পানিতে ভিজে তার মুখাবয়ব লাল বর্ণ ধারণ করেছে, তার উপর এখন যেন সে হাউমাউ করে কেঁদেই ফেলবে। উদ্যান তা হতে দিল না। ফুলের বাহু ধরে তাকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আওয়াজ দিয়ে বলল। ভেতরে শুকনো কাপড় রাখা আছে, মেবি দ্রুত চেঞ্জ করে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। ফুল দেখলো আয়নার পাশে তাকের ওপর রাখা আছে একটা গোলাপি রঙের শাড়ি, তার সাথে শুভ্র সাদা ব্লাউজ আর শাড়ির পাড় জুড়ে ছোট্ট ছোট্ট মুক্ত সূক্ষ্ম কারুকাজ। ফুল লাজুক হাসলো। ভেজা কাপড় খুলে শাড়িটা হাত রাখলো। আপন মনে বিড়বিড়িয়ে বলল। এসবের ব্যবস্থা সে আগেই করে রেখেছিল। আমি বুঝতে পারি সে ঠিক কি চায়, কিন্তু তাকেও তো বুঝতে হবে এসবে অভ্যস্ত হতে আমার একটু সময় লাগবে। যাকে ফার্স্ট টাইম ডেটে এসেছি, তাও আবার হাজবেন্ডের সাথে সবকিছু ঘেটে ফেলতে চাই না। ফুল দীর্ঘশ্বাস ফেলে শাড়িটা গায়ে জড়াতে শুরু করলো, কিন্তু পরক্ষণেই তার নজর গেল মেঝেতে। এক কোণ থেকে গাঢ় বাদামি রঙের একটা ঘন পোকা ধীরলয়ে ঘাসের দিকে এগিয়ে আসছে। পোকামাকড় নিয়ে ফুলের আচরণের ভয়, যার জন্য ঘন পোকাটাকেই এই মুহূর্তে আলো আঁতুড়িতে কোনো এক অদ্ভুত কীট বলে বিভ্রম হলো তার। ফুলের হিতাহিত জ্ঞান লোপ পেল। কোনো মতেই শাড়িটা শরীরে পেঁচিয়ে সে এক চিৎকার দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বাইরে তখন উদ্যান কেবল তার প্যান্ট বদলে একটা সাদা শার্ট গায়ে জড়ানোর চেষ্টা করছিল।
বোতামগুলো লাগানো তখনও বাকি। ফুল পেছন থেকে ঝড়ের বেগে এসে উদ্যানের পিঠে মুখ গুজে আটকে আষ্টে পিষ্টে তাকে জড়িয়ে ধরলো। তার দুহাত উদ্যানের বুকের ওপর এসে শক্ত করে চেপে বসলো। ফুলের শরীরের শীতল কাঁপন মুহূর্তে উদ্যানের তপ্ত শরীরে সঞ্চারিত হলো। সে স্তব্ধ হয়ে অনুভব করলো ফুলের অনিয়মিত হৃদস্পন্দনের শব্দ, যা তার পিঠের চামড়ায় এসে আছড়ে পড়ছে। সে গভীর এক নিঃশ্বাস ফেলে শান্ত গলায় বলল, কি হলো? এভাবে চিৎকার করলে কেন? ফুল আরো শক্ত করে উদ্যানকে আঁকড়ে ধরে ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, পোকা, ভেতরে অনেক বড় একটা পোকা। উদ্যান ধীর স্থিরভাবে ফুলের হাত দুটোর ওপর নিজের হাত রাখলো। সেই স্পর্শে ফুলের আতঙ্কিত মন শান্ত হলো ঠিকই, কিন্তু লজ্জায় তার গাল শাড়ির চেয়েও বেশি গোলাপি হয়ে উঠল। তখন সে বুঝতে পারলো সে ঠিক কি অবস্থায় উদ্যানকে জড়িয়ে ধরে আছে। উদ্যান ধীরগতিতে ঘুরে দাঁড়ালো। ফুলের ঘাবড়ে যাওয়া মুখটা এখন তার একদম কাছে। ফুলের আধখোলা শাড়ির বাঁধন আর কাঁধের ওপর নেমে আসা ভেজা চুলের অবিন্যস্ত অবস্থা দেখে উদ্যানের চোখের মণি যেন আরো গাঢ় হয়ে উঠল। বিব্রত ফুল নিজেকে সামলে নিয়ে তোতলামি করে বলল, আমি ভয় পেয়ে শাড়িটা গোছাতে পারিনি, আমি আবার ভিতরে যাচ্ছি। সে এক পা পিছিয়ে ওয়াশরুমের দিকে যেতে চাইলো, কিন্তু পারল না। উদান এক ঝটকায় তার কোমর জড়িয়ে ধরে পথ আগলে দাঁড়ালো। তার শক্ত হাতের বেষ্টনীতে ফুল যেন বন্দী হয়ে গেল। উদ্যান কোনো কথা বলল না, শুধু নিবিড়ভাবে ফুলের দিকে তাকিয়ে রইল। ফুলের ভেজা চুল থেকে আসা স্নিগ্ধ কোমল ঘ্রাণে উদ্যানের ইন্দ্রিয়গুলো যেন বসে থাকছে না। সে আলতো চাপে ফুলকে ঘুরিয়ে দিয়ে সামনের টেবিলের দিকে ঠেলে দিল। ফুল টেবিলের কিনারা আঁকড়ে ধরে দাঁড়াতেই অনুভব করলো উদ্যানের তপ্ত উপস্থিতি তার ঠিক পেছনে। উদ্যান ঝুঁকে এলো ফুলের ঘাড়ের ওপর। ভেজা চুলের গোছা সযত্নে সরিয়ে দিয়ে সে সেখানে তার মুখ গুজলো। ফুলের সারা শরীর এক তীব্র শিহরণ খেলে গেল। উদ্যানের উষ্ণ নিঃশ্বাস তার ঘাড়ের কোমল ভাঁজে আছড়ে পড়ছে। ফুল বুঝতে পারলো উদ্যানকে এর চেয়েও বেশি আশকারা দেওয়া ঠিক হবে না। কথা খুঁজে না পেয়ে ফুল প্রায় ফিসফিসিয়ে বলল, আমাকে অগোছালো দেখাচ্ছে, শাড়িটা ঠিক করে আসতে দিন। উদ্যান তৎক্ষণাৎ ফুলকে ঘুরিয়ে নিয়ে তার সরু মসৃণ কোমর আলতো হাতে চেপে ধরল। ফুল দৃষ্টি নামিয়ে ফ্লোরে নিক্ষেপ করলো। উদ্যান ঠোঁট নেড়ে হাসকি টোনে গেয়ে উঠল, Baby, I dancing in the dark with you between my arms, barefoot on the grass, listening to our favorite song. When you said you looked a mess, I whispered underneath my breath. You heard it, darling. You look perfect tonight. উদ্যান তার ভরাট আর নেশাক্ত কণ্ঠে পুরোটা গান গেয়ে শোনালো। সে কোনো পেশাদার গায়ক নয়, কিন্তু এই বৃষ্টি ভেজা রাতে তার কণ্ঠের প্রতিটি ওঠানামা ফুলের কানে শ্রুতিমধুর লাগছিল। গানের তালে তালে তারা দুজন মৃদু ছন্দে দুলছিল, ঠিক যেমনটা বসন্তের বাতাসে কোনো লতা দুলতে থাকে। ফুল কখন যে উদ্যানের চোখে সেই অতল কৃষ্ণগহরে হারিয়ে গিয়েছিল সে নিজেও জানে না। তার সমস্ত পৃথিবী এখন কেবল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে ঘিরেই আবর্তিত হচ্ছে। গানের শেষ রেশটুকু যখন বাতাসের ঝাপটায় মিলিয়ে গেল, ঘর জুড়ে নেমে এলো এক নিস্তব্ধতা। উদ্যান গান নামিয়ে দিলেও তার চোখের চাহনি থেকে ফুল এক মুহূর্তের জন্য রেহাই পেল না। সে ফুলের দুই গাল আলতো করে হাতের মুঠোয় তুলে নিল। উদ্যানের হাতের তপ্ত স্পর্শ ফুলের গালের শীতলতাকে নিমিষেই শুষে নিল। ফুল এক অদ্ভুত ঘোরে তার চোখের পাতা বন্ধ করে ফেলল। সে অনুভব করল উদ্যানের তপ্ত নিঃশ্বাস তার ঠোঁটের কাছে এসে থমকে দাঁড়িয়েছে। পরক্ষণে কোনো রকম সংকোচ বা অনুমতির অপেক্ষা না করে উদ্যান খুব নিবিড়ভাবে ফুলের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। উদ্যান চোখ জোড়া বুঝে ডুবে আছে ফুলের ঠোঁটের গভীরতায়, কখনো নিচের ঠোঁট তো কখনো উপরের। অবিরাম এক রাজত্ব কায়েম করে চলেছে সে। তার তপ্ত নিঃশ্বাসে ফুলের তখন দিশেহারা হওয়ার জোগাড়। হঠাৎ উদ্যান তার ঠোঁট ছেড়ে দিয়ে ঘাড়ের ভাঁজে মুখ ডুবিয়ে দিল। পাগলের মতো চুম্বনের নেশায় মত্ত হয়ে কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, You smell like a primrose, but taste like strawberries and honey. ফুলের বোধশূন্য শরীরটা যেন মুহূর্তেই প্রাণ ফিরে পেল। ছোটার জন্য ছটপটিয়ে উঠল মেয়েটা।
উদ্যান বুঝতে পারল এই মুহূর্তে হয়তো মেয়েটা কোনো কঠোর বাক্যবান তাকে বিদ্ধ করেছে, যার ফলে নিজের সুপ্ত বাসনাগুলোকে অবদমিত করে সে থেমে যেতে বাধ্য হবে। কিন্তু উদ্যান আজ পিছিয়ে যাওয়ার মতো মানসিক অবস্থায় ছিল না, তাই সে ফুলকে মুখ খোলার অবকাশটুকুও দিল না। ফের ঠোঁটে ঠোঁট দাবিয়ে দিল। ফুল কিছুক্ষণ ছটপট করে অবশেষে শান্ত হয়ে এলো। নোনা জল তার চিবুক বেয়ে ঝরে পড়ছে অবিরত। উদ্যানের দুহাত তখনও নিজস্ব ছন্দে ব্যস্ত, এক হাতে কোমরের হাড় শক্ত করে চেপে ধরে অন্য হাতে ফুলের পিঠে সেটে থাকা ব্লাউজের বোতামগুলো একে একে অবমুক্ত করছে সে। কিয়ৎক্ষণের ব্যবধানে ব্লাউজ নামিয়ে কাঁধ উন্মুক্ত করে ফেলল উদ্যান, তারপর মুখ নামিয়ে সেখানে নাক ঘষতে শুরু করলো। দীর্ঘক্ষণ পর ছাড়া পেয়ে ফুলের নাভিশ্বাস উঠল। অক্সিজেনের তীব্র সংকটে লাল হয়ে আসা ঠোঁটজোড়া আপনা আপনি ফাঁক হয়ে গেল। উদ্যানের ছোঁয়া তখন আরও অবিন্যস্ত, আরও বেপরোয়া। দিগ্ভ্রান্ত ফুল ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই নজরে এলো গোটা তিনেক মোমবাতি, পাশে টেকিলার বড় বড় দুটো কাচের বোতল রাখা আছে। এগুলো আর ফুলের কাছে অপরিচিত নয়, বরং প্রতিদিন সে এই বোতলগুলো দেখে যেন সোলার স্টেটের প্রত্যেকের মৌলিক পানীয় এটা। তার এলোমেলো মস্তিষ্ক চাপ সামলাতে ব্যর্থ হয়ে কঠিন এক সিদ্ধান্তে উপনীত হলো। উদ্যান তখন মোহাচ্ছন্ন, ফুলের ঘাড়ের ভাঁজে মুখ গুজে সে উন্মত্তের মতো ঘ্রাণ নিচ্ছিল, আর তার অস্থির হাত দুটো ফুলের শাড়ি টেনে টেনে খুলছিল। আকস্মাৎ কিছু ভাঙার শব্দে তার মতিভ্রম হলো। তড়িৎ বেগে চোখ মেলে তাকাতেই দেখলো ফুলের চোখে জলের ধারা। সেই দৃষ্টি অনুসরণ করে পাশ ফিরতেই দেখলো মেয়েটা টেবিলের সঙ্গে বাড়ি মেরে একটা বোতল ভেঙে ফেলেছে। উদ্যানের চোখে বিস্ময় জমে উঠল, হাত দুটো নিজের কাছে থামিয়ে স্থবির হয়ে পড়ল। এটা কি করলে? ফুল ভাঙা কাচের বোতলটা উদ্যানের দিকে তাক করতেই উদ্যান দুপা পিছিয়ে গেল। হাতের উল্টো পিঠে ঠোঁট মুছতে মুছতে ফুল ডান পাশে সরে দাঁড়ালো। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আজ সব সীমা অতিক্রম করে ফেলেছেন। আমার অনুমতি ছাড়া আপনি এত কিছুর পরেও কি করে পারলেন আমার উপর অধিকার ফলাতে? যে পুরুষ সবার সামনে আমাকে স্ত্রী পরিচয় দিতেও নারাজ ছিল, সেই পুরুষ কি আদৌ অধিকার আছে তার আমার উপর? উদ্যান নেশাতুর চোখে তাকালো, ধীর স্থির গলায় বলল, তখন তুমি আমার শত্রু ছিলে। আমি তোমার গুরুত্ব বুঝতে পারিনি। যদি বুঝতাম তোমাকে অসম্মান করতাম না, যথাযথ সম্মানের সহিত সবার সঙ্গে পরিচয় করে দিতাম। কিন্তু তুমি সেটা নিয়ে রাগ করছো কেন? আমার জানা মতে তুমিও তখন আমার স্ত্রী হিসেবে পরিচিত হতে রাজি ছিলে না। কথা বলতে বলতেই উদ্যান ফুলের হাত থেকে কাচের টুকরোটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ফুল ক্ষিপ্রগতিতে সেটা নিজের গলার কাছে ধরে আর্তনাদ করে উঠল। একদম সামনে এগোবেন না। আমি এখনো নিজেকে আপনার হাতে সঁপে দিইনি। একবারও বলিনি আমার মনে আপনার প্রতি বিন্দু মাত্র কোনো ফিলিংস আছে। যদি বাড়াবাড়ি করেন আমি নিজেকে শেষ করে ফেলবো। ফুলের হাত অনিয়ন্ত্রিত তালে কাঁপছে। উদ্যান জানেই ফুল তাকে স্রেফ ভয় দেখাচ্ছে না, মেয়েটা নিজেকে আঘাত করতেও দ্বিধাবোধ করবে না, তাই সে নিরাপদ দূরত্বেই সরে গিয়ে বলল, I will not kiss you without your fucking permission. Just don't hurt yourself. ফুল উদ্যানের কথা কানে না নিয়ে ওয়াশরুমের দিকে দৌড়ে গেল। ভেতর থেকে দরজা আটকে দিয়ে কল ছেড়ে চোখে মুখে পানির ঝাপটা দিতে লাগলো। আর উদ্যান খাটের ওপর বসে অহর্নিশ চোখে তাকিয়ে রইল বন্ধ দরজার দিকে। তার আঙুল আপন মনেই নিজের ঠোঁট ছুঁয়ে যাচ্ছিল। বাইরের পরিবেশ তখনও শান্ত হয়নি, মুষলধারে বৃষ্টি পড়ছে। ফুলের মাথায় উন্মাদনা চেপে বসলো। সে পরনের শাড়িটা খুলে ফেলে ভেজা থ্রি পিসটাই গায়ে জড়ালো, তারপর মুখে চেপে পড়ে ভেঙে পড়লো এক নিস্তব্ধ কান্নায়। যে কান্নার কোনো আওয়াজ নেই, আছে শুধু বুক ফাটা আর্তনাদ। কিছুক্ষণ পর দরজা খুলে ফুল বেরিয়ে এসে দেখলো উদ্যান মাথা নিচু করেই বসে আছে। সুযোগ বুঝে সে দরজার দিকে এগোতেই উদ্যান চোখ তুলে তাকালো। ফুল পুনরায় ভাঙা কাচের বোতলটা গলার কাছে ধরে জেদি গলায় বলল, আমি বাড়িতে ফিরে যাচ্ছি। আমার পিছু পিছু আসার চেষ্টা করবেন না। উদ্যানের চাহনি নিগড় হয়ে উঠল। সে গম্ভীর স্বরে বলল, তুমি পথ হারিয়ে ফেলবে। একা একা যেও না। আমি যখন বলেছি তোমাকে কিস করবো না, তখন নিশ্চিন্তে থাকো। বৃষ্টি থামুক, তারপর স্টেটে ফিরে যাব। ফুলের ভীষণ অভিমান হলো। লোকটা কি সরি বলতে পারতো না? এতটা রুক্ষ গলায় কেন বলল থেকে যেতে? না, ফুল শুনবে না এই দানবটার কথা। উদ্যান যেমন তার বাধা নিষেধ আমলে নেয়নি, তেমনি ফুলও আজ খুব অভিমানী হবেই। সিঁড়িতে পা রাখতেই উদ্যান রক্ত চোখে তাকে সাবধান করলো। তোমাকে আমি যেতে বারণ করেছি, শুনতে পাওনি? ভালোভাবে বলছি,
ভালোভাবে বলছি, ভাল লাগছে না? তুমি কি মনে করো ওই কাছের টুকরো কি তেসে ভয় পায়? ফুল উদ্যানের ভঙ্গিতে তেজি গলায় বলল। ভয় না পেলে এগিয়ে আসুন দেখি। উদ্যান তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। একদম ফুলের মুখোমুখি আসতেই ফুল দু হাতে ভাঙা বোতলটা ধরলো। উদ্যান দরজার ফ্রেমে হাত রেখে হিসিয়ে বলল। এগিয়ে এসছি, এবার দেখো। দেখতে অসুবিধা হলে বলো, আরও কাছে আসছে, নো প্রবলেম। ভয় আর জেদে ফুল এক পা পিছিয়ে যেতে চাইল, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা সিঁড়ি থেকে পিছলে গেল। সে আতঙ্কিত চোখে হাত বাড়িয়ে উদ্যানকে আঁকড়ে ধরতে চাইল, আর উদ্যানও তার বাড়িয়ে দেওয়া হাত ধরতে গেল। কিন্তু ঘটনা এত দ্রুত ঘটে গেল যে সে ফুলকে আঁকড়ে ধরতেই পারল না। ফুলের হাতের কাছাকাছি গিয়েও ছুতে না পারার আফসোস উদ্যানের মস্তিষ্কেই সঙ্গে সঙ্গে ঝড় তুলল। পুরো 9টা সিঁড়ি গড়িয়ে ফুলের দেহটা গাছের গোড়ায় থাকা কাদা জলে আছড়ে পড়ল। কাচের টুকরোটা কোথায় গিয়ে পড়ল তার আর খবর রইল না। উদ্যান হতবাক হয়ে নিজের হাতের পানে চেয়ে আছে। নিচের কাদা জলে পড়ে থাকা ফুল যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে উঠে বসার চেষ্টা করলো। কোমরে অসামান্য চোট পেয়েছে সে। অতি কষ্টে কোমর চেপে ধরে উঠে বসলো। ব্যথাতুর দৃষ্টি তাকালো উদ্যানের স্থবির হয়ে থাকা অবয়বের দিকে। তার মনে হচ্ছে উদ্যান ইচ্ছা করলেই তাকে বাঁচিয়ে নিতে পারত, কিন্তু আকাশচুম্বী অহংকার আর দাম্ভিকতার জোরে উদ্যান তাকে বাঁচানোর চেষ্টা করেনি। ফুলের পুরো শরীরে কাদা, মুখেও কাদা পানি ঢুকে গেছে। ঘেন্নায় থুতু ফেলে কোনো মতে টাল সামলে উঠে দাঁড়ালো সে। উদ্যান তখনও আফসোসের ঘোরেই আটকে আছে। তাকে ভাবলেই সিন দাঁড়িয়ে থাকতে দেখে ফুল যার পরনাই রেগে মেগে বোম হয়ে গেল। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন? আমাকে ধরলেন না কেন? হ্যাঁ, ফিল্মে কখনো দেখেননি নায়িকা পড়ে যেতে নিলে নায়ক তাকে বাঁচায়? ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনি কেন আমাকে বাঁচাবেন? আপনি তো নায়ক নন, আপনি হচ্ছেন গিয়ে ভিলেন। আমার গল্পের সবচেয়ে বড় ভিলেন আপনি, আর আমি হলাম গিয়ে সেই নির্লজ্জ নায়িকা যার না আছে লাজ আর না আছে হায়া। নইলে ভিলেনের মাঝে নায়কের গুণাবলীর তালাশ করি আবার। ফুলের ভিত্তিহীন কথায় উদ্যানের মাঝে ভাবাবেগ ঘটল। সে পকেটে হাত গুজে নির্লিপ্ত সুরে বলল। আমি নায়ক হওয়ার চেষ্টা করেছিলাম, বিশ্বাস করো, কিন্তু আমার হাত শেষ মুহূর্তে বেইমানি করেছে। কান্নাকাটি না করে দ্রুত উঠে এসো। তোমাকে এই অবস্থায় ভূতের চেয়ে ভয়ঙ্কর লাগছে। শাওয়ার নিয়ে পরিষ্কার কাপড় পরে নাও। রাগে ফুলের শরীর থরথর করে কাঁপছে। সে রাগ সংবরণ করতে না পেরে চেঁচিয়ে উঠল। I just hate your good damn attitude. ফুল উল্টো ঘুরে উদ্দেশ্যহীনভাবে হাঁটা ধরল। ফুল জানে না সে কোথায় রওনা করেছে, কিন্তু এটা জানে উদ্যানের চেহারা দেখলে তার গা পিত্তি জ্বলে যাচ্ছে। নিজের ওপরেই রাগ উঠছে। সে কেন পারছে না তাকে কিস করার অপরাধে উদ্যানকে কাট করায় দাঁড় করিয়ে গলা টিপে দিতে? কেন তার বেহায়া মন প্রতিবাদী হয়ে উঠছে না? কেন সব ধরনের অঘটন ঘটিয়েও দানবটা পার পেয়ে যায়? ফুলের ছায়া মিলিয়ে যাওয়া মাত্রই ঝোপঝাড় থেকে রেইনকোট পরা লুহান আর লুইস বেরিয়ে আসে। তারা দুইজন ফুলের পিছু নিতে গেলে উদ্যান বাধা দিয়ে বলে। যাস না ওর পেছনে, ওর দম্ভ ভাঙা অত্যবশ্যক হয়ে উঠেছে।